দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবার পুলিশের হাতে আটক হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। মূলত রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় 13 আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। পরে বুধবার তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, গ্রেপ্তারের পর তাদের কখন আদালতে তোলা হবে? আর এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের রিমান্ডের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আসলে গতকাল রাত 11:15টার দিকে কিন্তু ডিএমপির পক্ষ থেকে জানানো হয় যে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নিকুঞ্জ এলাকায় তারা অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিবি কার্যালয়ের সামনে। তারা ডিবি কার্যালয়ে রয়েছেন বলেও কিন্তু গতকাল আমাদেরকে ডিএমপি পক্ষ থেকে জানানো হয়েছে। একটু আপনাদেরকে এই এলাকার আইন শৃঙ্খলার বিষয়ে একটু জানাতে চাই, যেহেতু তারা ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা যেটি জেনেছি যে আজ দুপুর 12টার দিকে হয়তো তাদেরকে আদালতে ওঠানো হবে। এই উপলক্ষে কিন্তু এই অত্র এলাকায় আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং পুলিশের বাড়তি উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তিনি কিন্তু এর আগেও দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, একবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং একবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক 2013 সাল থেকে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং এই যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কিন্তু তিনি নানাভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে আন্দোলন চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ নানা কারণে তিনি কিন্তু অভিযুক্ত হয়েছেন। আমরা যেটি জেনেছি যে পল্টন থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গেল 19শে জুলাই পল্টন এলাকায় একজন রিকশা চালক হত্যা হয় এবং সেই হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গেল মঙ্গলবার সরকারের সাবেক দুইজন প্রভাবশালী নেতা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এবং গতকাল তাদেরকে আদালতে ওঠানো হয়েছে এবং 10 দিনের রিমান্ড তাদেরকে মঞ্জুর করা হয়েছে এবং আজ কিন্তু সেই রিমান্ডের প্রথম দিন। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 10 দিন পরে হয়তো আরো বিস্তারিত তথ্য জানানো হবে। তবে আমরা ডিবি কার্যালয় এবং ডিএমপির পক্ষ থেকে যে জানতে পেরেছি টুকু এবং পলক এবং সৈকতকে আসলে দুপুরের দিকে হয়তো আদালতে ওঠানো হবে, তখন আমি আপনাকে হয়তো আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। মালিহা, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শীঘ্রই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তৃতীয় দিনের মতো নানা কর্মসূচি আয়োজন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র জনতা। এ সময় 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। গণঅভ্যুত্থান নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া সহ 4টি নতুন দাবি জানান শিক্ষার্থীরা। দর্শক, আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ রয়েছেন চট্টগ্রামে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, চট্টগ্রামে কি কর্মসূচি রয়েছে এখন, আর ছাত্র জনতা কি বলছে জানাবেন আমাদের। যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামে রেজিস্ট্যান্স উইক এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা 4 দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এই দাবিতে মাঠে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট চত্বরে তারা কিন্তু তাদের দাবির জন্য কিন্তু এখানে সমাবেশ করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন এই সমাবেশের পরে তারা কিন্তু লং মার্চ করবেন, এরপরে তারা বিক্ষোভ মিছিল করবেন বলে জানিয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো তাদের এই কর্মসূচি সম্পর্কে কি বলবো। আমরা হচ্ছে আজকের 15 আগস্টের যে শোক, সেটা আমাদের শোক না, সেটা স্বৈরাচারের শোক, সেটা সন্ত্রাসীর শোক, সেটা ছাত্রলীগের শোক। আমরা আজকে এসেছি খুনি হাসিনার ফাঁসির দাবি নিয়ে। আমাদের ভাইদেরকে যেভাবে রক্তাক্ত করেছে, রাস্তায় কুত্তার মতো পিটিয়েছে, এটার প্রতিবাদে আজকে আমরা সবাই ছাত্ররা একত্রিত হয়েছি। আর খুনি হাসিনা যেখানে অবস্থান করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার বীজদাত ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমাদের দাবি চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের 4 দাবি সহ আজকে আমরা রাজপথে নেমেছি। আর এক দাবি আগেও ছিল খুনি হাসিনার পদত্যাগ, এখন আমরা খুনি হাসিনার ফাঁসি চাই, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আমরা শুনছিলেন একজন শিক্ষার্থীর বক্তব্য, তিনি জানালো আসলে 4 দফা দাবিতে তারা কিন্তু মাঠে রয়েছেন এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত তাদের এই দাবি 4 দফা দাবি মেনে নেওয়া হবে না, ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছে, অবস্থান ধর্মঘট করছেন এবং এরপরে তারা রোড মার্চ করবেন বলে জানিয়েছেন। মালিয়া, এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। স্কুল শিক্ষক বাবার ছেলেটি মেধাবী ও চরিত্রবান হিসেবে পরিচিত ছিলেন। বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে নিজেকে নিয়োজিত করতে চেয়েছিলেন মানুষের সেবায়, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে দুর্বৃত্তের গুলি কেড়ে নেয় জাহিদুলের সব স্বপ্ন। সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা মা। তাদের দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিকী। পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামের স্কুল শিক্ষক দুলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম পড়াশোনা করতেন পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগে। 4 ভাই বোনের মধ্যে তৃতীয় জাহিদুল ছোটবেলা থেকে খুব শান্ত স্বভাবের হলেও ছিলেন সৎ ও প্রতিবাদী। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জাহিদুল। গত 4 আগস্ট সকালে আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে পাবনা শহরের ট্রাফিক মোড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারান জাহিদুল। 3টা ছেলে আচার ব্যবহার মেধাবী সব দিকে ভালো, এমন কোনো রিপোর্ট নেই যে একটা লোক এসে বলবে মাস্টার আপনার ছেলে এই অন্যায়টা করেছে। সরকারের কাছে দাবি দেয় পরিবারের, যেমন মুক্তিযুদ্ধ আলারে সরকার খুব মূল্যায়ন করছিল, তার স্বাধীন বেশি মূল্যায়ন করে এই পরিবারের। এরা যা হত্যা করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সে যেই করুক, যেই মারেছে। ন্যায্য দাবি আদায় করতে গিয়ে মাত্র 19 বছর বয়সে প্রাণ হারিয়েছে সন্তান। এই শোক কিছুতেই সইতে পারছে না জাহিদুলের বাবা। আমার ছেলে থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল ছাত্ররা জীবন দিয়েছে তাদের যেন সুষ্ঠু বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদের দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে সর্বোচ্চ
সাজা হয় সেটা যেন প্রদান করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে যেন এটা কার্যকর করা হয়। ছেলের মৃত্যুর পর বাদী হয়ে পাবনা সদর থানায় 103 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জাহিদুলের বাবা, যা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জাহিদুল ইসলামের বাবা বাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলাটা আমরা রুজু করে তদন্ত করছি। আমাদের অভিযান অব্যাহত আছে, আসামি গ্রেপ্তার হবে ইনশাআল্লাহ। জাহিদুলের মতো ছাত্র আন্দোলনে নিহত সবার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহিদুলের পরিবার ও স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, RTV। কুমিল্লার দেবিদ্বারের বাদশাহ রুবেল ছিলেন বাস চালক, তবে সারা দেশে শিক্ষার্থী নির্যাতন ও হত্যার ঘটনা বেশ পোড়াচ্ছিল তাকে। পরিবারের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে নেমে আসেন রাজপথে, কিন্তু সরকার পতনের ঠিক একদিন আগে ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন রুবেল। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। রুবেলের স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা, কিছুদিন পর হয়তো পৃথিবীর আলো দেখবে নতুন শিশু। একটু বড় হলে জানতে চাইবে বাবার কথাও, কিন্তু সন্তানকে কি বলে সান্ত্বনা দেবেন সেটা ভাবতেই ক্ষণে ক্ষণে জ্ঞান হারান রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার। আর ছেলেহারা মায়ের আহাজারিতে ভারী চারপাশ। 4 আগস্ট কুমিল্লার দেবিদ্বারের নিউ মার্কেট এলাকা। সকাল থেকেই সড়কের একপাশে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, অন্য পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, সেদিন দুপুরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রুবেলের। আমি আমার ফুটে রক্ত দিতে গেছে, আমি রক্ত দিয়ে যাওয়ার আমি চাই, আমি বিচার চাই। টাকা দিতে পারবো সরকারে, আমার বাচ্চার বাবাই না দিতে পারতো না, আমার জামাই না দিতে পারতো না, আমি আর ফাঁসি চাই। স্বজন ও এলাকাবাসী জানায়, রুবেলের আয় দিয়ে চলতো সংসার, তার এমন বিদায় বিপাকে ফেলেছে দরিদ্র পরিবারকে। হের বউ বাচ্চা, মানে আল্লাহ ছাড়া এর মধ্যে কেউ নাই, এর বউ বাচ্চা কে চাইবো এই সংসারটার হাল ধরবে, এরকম কোনো আর লোক নাই। আমরা চাই যে সরকার যদি এই পরিবারটার দিকে একটু নজর চোখে দেখে যে পরিবারটার একটু সহায়তা করবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রুবেল হত্যার বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার। সৈয়দ মাহমুদ, RTV। দীর্ঘ 27 দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এর আগে 13 আগস্ট থেকে শুরু হয় মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল। তবে কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর করায় এখনও মেরামত শেষ হয়নি পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন, যার কারণে এই দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় ট্রেন ছেড়ে গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, আন্তনগর ট্রেনে যাত্রীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন, আর পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন কবে নাগাদ চালু হতে পারে জানাবেন আমাদের। 3টি ট্রেন বন্ধ রয়েছে। এখানে যারা রয়েছেন স্টেশনে তারা এখনই বলতে পারছেন না যে এই ট্রেনগুলো কবে থেকে চালু হবে, কারণ এগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে এই 3টি ট্রেন বাদেই বাকি ট্রেনগুলো চলছে। কিন্তু স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর সংখ্যা একেবারেই কম। প্রথম যে ট্রেনটি ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, সেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে বেলা 1:15 সেই ট্রেন দিয়েই আসলে চলাচল শুরু হবে। আমরা কাউন্টারে দেখেছি সীমিত সংখ্যক যাত্রী ট্রেনের টিকিট কাটছেন, যারা বিভিন্ন গন্তব্যে চলে যাবেন। নিরাপত্তার জন্য রেল পুলিশ রয়েছে, নিরাপত্তা মোটামুটি বাড়ানো হয়েছে। তারপরেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছিল যে এই কোটা বিরোধী আন্দোলন এবং তারপরে সরকার পতনের
যে বিষয়টি এই সাংঘর্ষিক একটি বিষয় চলে গেছে, মানুষের মনে একটি প্রভাব পড়েছে, যে কারণে ট্রেনের যে ক্ষতি হয়েছে, হামলা চালিয়েছে, সেই সব মিলিয়ে আসলে যাত্রীদের মধ্যে একটা ভীতি কাজ করছিল। আজ থেকে ট্রেন মোটামুটি চলবে সীমিত পরিসরে হলেও, তারপরে ধীরে ধীরে এই যে ট্রেনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সহ বাকি সব ট্রেনই আসলে লাইনে ফিরবে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বিভিন্ন গন্তব্যের যাত্রী আসছেন যারা জানেন না যে জামালপুর, সিরাজগঞ্জ এবং পারাবাদ ট্রেন চলাচল বন্ধ থাকবে, তারাও আসলে স্টেশনে আসছেন। দু একজনের সাথে কথা বলছি এবং তারা বলছেন যে যদি ট্রেন স্বাভাবিক হয় তাহলে যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে এবং বিভিন্ন গন্তব্যে ট্রেনের যে যাত্রীরা তারা এই ট্রেনের যাত্রা যেহেতু নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কারণে যাত্রীদের সংখ্যা ধীরে ধীরে বাড়বে এবং সবগুলো ট্রেনই স্বাভাবিকভাবে চলাচল শুরু হবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় মা ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার বলরামপুরের দলুয়াদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা আক্তার ও 2 ছেলে সৈকত ও সাইহাম। স্থানীয়রা জানান, রাতে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও 2 ছেলের মরদেহ দেখতে পান সেলিম। এ সময় তার চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। তাদের দেওয়া তথ্য মতে তদন্ত চালানো হবে বলেও জানায় পুলিশ। নৃশংস ঘটনা, এটা মেনে নেওয়ার মতো নয়, হৃদয় বিদারক ঘটনা। বাড়ির মালিক সেলিম, তার সাথে ব্যক্তিগত কারো আক্রোশের জায়গা থেকে এটা হতে পারে। সিআইডি টিমের হেল্প নিচ্ছি, আমরা তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পূর্বশত্রুতা কোনো কিছু হতে পারে, তদন্ত সাপেক্ষে পরবর্তী বলা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশ উত্তাল হয়ে উঠলেও নীরব ছিল চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হলেও কোনো আঁচই অনুভব করেনি এই উপজেলার মানুষ। স্থানীয় নেতারা বলছেন, সন্দ্বীপে সম্প্রীতির বন্ধনে অনন্য এক দৃষ্টান্ত। সন্দ্বীপ সংবাদদাতা অপু ইব্রাহিমের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। চারিদিকে নদী বেষ্টিত হওয়ায় স্রোতের প্রতিকূলে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের পতনের পরও শান্ত এই দ্বীপ উপজেলা। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুহূর্তেও স্বাভাবিক এখানকার জনজীবন। নেই হামলা মামলা, নেই ভাঙচুরের মতো ঘটনাও। দেশের কিছু এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ উঠলেও পুরোপুরি ভিন্ন সন্দ্বীপ উপজেলার সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। যে কোনো নাশকতা ঠেকাতে দল বেঁধে পাহারা দিয়েছে সংখ্যালঘুদের বসতবাড়ি, উপাসনালয়। মুসলিমরা সহযোগিতা করে, কোনো হামকি জঙ্গি দেন। তো হিন্দু সম্প্রদায় আছে, সবগুলোকে আমরা সেফ মতে রাখছি। আমাদের সারিয়ে আমরা মোটামুটি আগের মতো ছিলাম, এখনো আছি। হিন্দু সম্প্রদায়ের উপর বড় কোনো ধরনের সহিংসতা আমরা দেখতে পাইনি বা হয়নি। বিভিন্ন পাড়া মহল্লার মুসলিম ভাইয়েরা মন্দির, হিন্দু বাড়ি পাহারা দিয়েছে। উপজেলায় যেন কোনো হামলা ভাঙচুরের ঘটনা না ঘটে সে বিষয়ে তৎপর বিভিন্ন দলের নেতাকর্মীরা। সবাই এটার জন্য আমরা একসাথে কাজ করেছি। নেতারা বাড়ি ঘর দোকানপাট কোনো জায়গায় আমরা হামলা করার জন্য আমরা প্রলুব্ধ করি নাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিসার ক্লাব থেকে আরম্ভ করে যতগুলো স্থাপনা আছে, ব্যাংক, বিমা, সব আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের জাতীয়তাবাদী পরিবারের দায়িত্ব, কর্তব্য। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানালেন নৌবাহিনীর এই কর্মকর্তা। কোনো দুষ্কৃতিকারী যেন সন্দ্বীপের উপজেলা প্রশাসন, থানা, সংখ্যালঘুদের ধর্মালয়গুলোতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে সেজন্য জনসাধারণ এবং প্রশাসন মিলে নিজেরাই উদ্যোগ নিয়ে এগুলো পহরার ব্যবস্থা করেছে। ইমরুল কায়েস, RTV। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে উৎফুল্ল নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দারা। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের চাওয়া দুর্নীতির সঙ্গে আপোষ না করা সহ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা। এছাড়া সৈয়দপুর রেলওয়ে কারখানাকে সমৃদ্ধ করার দাবি জানিয়েছেন তারা। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠুর তথ্যচিত্রে জুবাইর রাজিনের রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ১৫ বছরে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ পেয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা নীলফামারীর সৈয়দপুরবাসীর। সুন্দর জীবন নিশ্চিতে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন তারা। আমরা চাই এই কারখানায় পুনরায় আবার লোক নিয়োগ করে কারখানাটাকে পূর্ণভাবে চালু করা, এইটা আমাদের প্রত্যাশা। সৈয়দপুরটাকে দখলমুক্ত, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত আমরা একটা আদর্শ সৈয়দপুর হিসাবে গঠন করতে চাই। আমাদের সৈয়দপুর শিক্ষানগরী, তার সাথে সাথে আমাদের কিন্তু রেলের কারখানা, আমাদের এখানে রেলের অঞ্চল হিসেবে পরিচিত। তো রেল ব্যবস্থার যথেষ্ট উন্নতি আছে। আমি চাই যে উত্তর অঞ্চলটার সাথে সৈয়দপুরের যেন সংযোগটা আরও বেশি তাড়াতাড়ি আসে। নিত্যপণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে, আমাদের মধ্যবিত্ত সমাজ যাতে সেটা ইজিলি ক্যারি করতে পারে, নিজেদের সংসারটা ভালোভাবে চালাতে পারে। হয়রানিমূলক আইনের সংস্কার করে দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেন সবাই। দ্রুততম সময়ের মধ্যে নির্ভয়ে সৈয়দপুরের যারা বিভিন্ন মিল মালিক, কল কারখানার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছেন, তারা যাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা ইত্যাদি চালু করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের প্রত্যাশা যে বৈষম্য ভরা যে সমাজ, সেই সমাজ থেকে বেরিয়ে নতুন একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ যাতে আমরা কায়েম করতে পারি, এই জন্য সকলকেই সাথে নিয়ে আমরা সুন্দর একটি সৈয়দপুর দেখতে চাই। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমনই প্রত্যাশা নাগরিকদের। জুবায়ের রাজিন, RTV। আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজপথে নেমে এসেছেন হাজারো বিক্ষোভকারী। এরই ধারাবাহিকতায় বুধবার রাত 11:55 কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে রাত দখল করো কর্মসূচির অংশ হিসেবে নারীরা নেমে আসেন। গেল শুক্রবার ভোরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 4 তলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া যায়। অভিযোগ, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আরজি কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজনীতি। বুধবার রাত জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত ছিল কলকাতা। ভাঙচুর করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার, এই 3 দেশ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য দুপক্ষকে একটি নতুন চুক্তির আওতায় আনতে চেষ্টা করেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 32 জন। তাদের নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 39,929 জনে। আহত হয়েছেন 92,240 জনেরও বেশি ফিলিস্তিনি। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। ইসলামাবাদে প্রথম 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এ দলের চেয়ে 245 রানে এগিয়ে পাকিস্তান শাহিনস। এদিন বল হাতে ব্যর্থ ছিলেন হাসান মাহমুদ, তানজিম সাকিব ও রেজাউর রহমানরা। আগের দিনের বিনা উইকেটে 2 রান নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এই দিন পুরোটা সময় আধিপত্য বিস্তার করে। ব্যাটার উমর আমিন খেলেন 177 রানের দারুণ ইনিংস। তাকে সঙ্গ দেয়া সৌদ শাকিলের ব্যাট থেকে আসে 76 রান। ফলে দিন শেষে মাত্র 4 উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 367। সকাল সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।